মদ্যপান, ধূমপান এবং মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এতে ক্যান্সার হয়। বাংলা সাহিত্যের কিছু রোমাঞ্চকর গল্প নিয়ে আমাদের সৃষ্টি মিস্ট্রি নাইট। শুনতে থাকুন অনলি অন ইউটিউব। আজকে আমাদের নিবেদিত গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রহস্য। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় জন্ম 12ই সেপ্টেম্বর 1894 সালে। তিনি মূলত উপন্যাস ও ছোট গল্প লিখে খ্যাতি অর্জন করেন। পথের পাঁচালী ও অপরাজিত তাঁর সবচেয়ে বেশি পরিচিত উপন্যাস। অন্যান্য উপন্যাসের মধ্যে আরণ্যক, চাঁদের পাহাড়, আদর্শ হিন্দু হোটেল, ইছামতি ও অশনি সংকেত বিশেষভাবে উল্লেখযোগ্য। উপন্যাসের পাশাপাশি বিভূতিভূষণ প্রায় 20টি গল্পগ্রন্থ ও কয়েকটি কিশোর পাঠ্য উপন্যাস এবং দিনলিপিও রচনা করেন। 1 নভেম্বর 1950 সালে বিভূতিভূষণ মারা যান। শুনতে থাকুন আজকের গল্প রহস্য। গল্প পাঠে আমি স্বর্ণ এবং ব্যাকগ্রাউন্ডে সুমঙ্গল। আমার বন্ধুর মুখে শোনা এই গল্প। বন্ধুটি বর্তমানে কলকাতার কোনো কলেজের প্রফেসর। বেশ বুদ্ধিমান, বিশেষ কোনো রকম অনুভূতির ধার ধারেন না। উগ্র বৈষয়িকতা না থাকলেও জীবনকে উপভোগ করার আগ্রহ আছে। সে কৌশলও জানা আছে তার। সেদিন রাত্রে ঝমঝম করে বৃষ্টি পড়ছিল। নানা রকম গল্প হচ্ছিল গরম চা ও আনুষঙ্গিক খাদ্যের সঙ্গে মজিয়ে। অবশ্য ভূতের গল্পই হচ্ছিল। আমার বন্ধু একটা গল্প বললেন। আশ্চর্য লাগলো গল্পটা। একজন বিজ্ঞানের অধ্যাপক যখন এই গল্পটা করলেন, তখন এর একটা মূল্য আছে ভেবে এই গল্পটা বলছি। তবে তার নিজের কথাতেই বলি। সেবার সেবার আমি বিএ পরীক্ষা দিচ্ছি। অনার্স পরীক্ষা হয়ে যাবার পর 3-4-5 ছুটি পাওয়া গেল। কিসের ছুটি তা আমার এতকাল পরে মনে নেই। হ্যাঁ, ভবতারণ ঘোষাল বলে আমার এক বন্ধু ছিল। ওর বাড়ি ছিল বেলঘড়িয়াতে। ভবতারণ ক্লাসে খুব পান খেত, ক্লাসের বাইরে ঘন ঘন সিগারেট খেত, অশ্লীল কথাবার্তা বলতো, লম্বা লম্বা কথা বলতো। চালবাজির অন্ত ছিল না। তার আর আমার সঙ্গে খুব বন্ধু এই কারণে যে আমি নিজেও একজন দোস্তুর মতো চালবাজ ছেলে ছিলাম তখন। এখন সেসব কথা ভাবলে হাসি পায়। তারপর যা বলছিলাম, অনার্স পরীক্ষা শেষ হবার দিন ভবতারণ আমায় টেনে নিয়ে গেল ওদের বাড়িতে। যাবার সময় ট্রেনে গেলাম, কিন্তু ট্রেন থেকে নেমে অনেকটা হাঁটতে হলো, কারণ ওদের বাড়িটা প্রায় গঙ্গার ধারের কাছে। কিছুক্ষণ ওর বাড়িতে থাকার পর হঠাৎ কি একটা বিষয় ঘোর তর্কাতর্কি হলো ওর আর আমার মধ্যে। এমন চরমে উঠলো সে তর্ক যে দুজনের মধ্যে হাতাহাতি হবার উপক্রম। হায় রে সেসব দিন, এই রোদ তো এই মেঘ। তখনকার জীবনে তাই ছিল স্বাভাবিক। যাই হোক, আমি ভয়ানক রেগে ওদের বাড়ি থেকে সেই সন্ধ্যাবেলায় বেরিয়ে পড়লাম। এমন জায়গায় ভদ্রলোকে থাকতে আছে। ব্যারাকপুর ট্রাঙ্ক রোড বেয়ে হন হন করে হাঁটছি কলকাতা মুখে। দিব্যি ফুটফুটে জ্যোৎস্না রাত। মাঝে মাঝে এক আধখান মোটর দ্রুত বেগে চলছে কলকাতার দিকে। সম্পূর্ণ নির্জন রাস্তা। একবার একটা মাতাল কুলি ছাড়া আর কোনো লোকের দেখা পাইনি। হঠাৎ আমার মনে হলো এতটা রাস্তা একটানা হাঁটতে পারবো না, একটু বিশ্রাম দরকার। ডান দিকে বাঁ দিকে চেয়ে দেখলাম, কিছু দূরে গিয়ে একটা বাগান বাড়ি দেখলাম। ঢুকে পড়লাম তার মধ্যে। বাইরে থেকেই আমার মনে হয়েছিল এই বাগান বাড়িতে লোকজন কেউ থাকে না। আছে হয়তো এক আধটা উড়ে মালি। তাকে 2-4টে পয়সা দিলে বাগানের মধ্যে বসে একটু বিশ্রাম করতে দেবে। এখন নিশ্চয়ই একটা পুকুর আছে বাগানে, নিশ্চয়ই তার ঘাট বাঁধানো। এমন গ্রীষ্মের দিনে জ্যোৎস্না রাতে পুকুরের বাঁধা ঘাটে বসে বিশ্রাম করবার আনন্দ অনেকদিন পরে হয়তো কপালে জুটবে। বাগানের মধ্যে ঢুকে মনে হলো এই বাগানে লোকজন কেউ বাস করে না, ঘন ঘন কেউ আসেও না। লাল কাঁকড়ের পথগুলোর ওপরে 1 হাত লম্বা উলু ঘাস। ফুলের ক্ষেত আর অগাছায় জঙ্গলে ভর্তি হয়ে গেছে। বাগানের মধ্যে ঢুকে মনে হলো এ বাগানে লোকজন কেউ বাস করে না, ঘন ঘন কেউ আসেও না। লাল কাঁকড়ের পথগুলোর ওপরে 1 হাত লম্বা উলু ঘাস। ফুলের ক্ষেত আর অগাছায় জঙ্গলে ভর্তি হয়ে গেছে পুরো। আরো একটু অগ্রসর হয়ে মনে হয়েছিল ওই বাগান বাড়ি খুব বড় লোকের।
অন্তত যে সময়ে বাগান বাড়ি তৈরি হয়েছিল সেই সময় মালিকের অবস্থা ছিল খুব ভালো। শৌখিন পরিচয়ে আছে প্রত্যেকটি গাছপালায়, প্রত্যেকটা ইট পাথরে। অগাছা ভরা ফুলের ক্ষেতের মাঝে এখানে ওখানে পাথরের অপসরী মূর্তি, দু একটার হাত ভাঙা, দু একটার আবার নাক ভাঙা, এমন অনেক অপসরী মূর্তি আছে বাগানের এদিকে ওদিকে, যেটার কোনোটার পিঠ দেখা যাচ্ছে, কোনোটার মুখ ঝোপের আড়ালে আড়ালে। একটু দূরে গিয়ে বাঁ দিকে চওড়া পথ ধরলাম। পুকুরে গিয়ে পথটা শেষ হয়। তবে যে ধরনের পুকুরের আশা করেছিলাম তা নয়। অনেক কালের পুরনো পুকুর, বাঁধা ঘাট এক সময় ছিল ঠিকই, কিন্তু এখন তার মাঝামাঝি প্রকাণ্ড বড় ফাটল ধরেছে। দুপাশে বট অসত্যের গাছ গজিয়েছে। সে ঘাটে নামাও যায় না সিঁড়ির সাহায্যে। এ রাত্রে তো আবার সাপের ভয়, সেদিকে তাই আর গেলামই না, সাহসও হলো না যাওয়ার। ঘাটের থেকে কিছু দূরে একখানা বেঞ্চি পাতা। ক্লান্ত শরীরে বেঞ্চির উপর শুতে কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেই জানি না। আমার তন্দ্রা যখন ছুটে গেল তখন অনেক রাত। সামনের দিকে চাইতে একটা অদ্ভুত সন্দেহ হলো আমার মনে। আমার বেঞ্চিখানা থেকে কিছু দূরে যে অপসরী মূর্তি আমার দিকে পাশ ফিরে দাঁড়িয়ে আছে, সেটার দিকে ঘুম ভেঙে চোখ পড়লো আমার। সঙ্গে সঙ্গে মনে হলো এতক্ষণ সে মূর্তিটা অন্য কি কাজ করছিল বা অন্যদিকে দাঁড়িয়েছিল। আমাকে জাগতে দেখেই সে চট করে যেন নিজেকে সামলে নিয়ে আবার পূর্ববত ভঙ্গিতে আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে রইল। আমি অবাক হয়ে সোজা হয়ে বসলাম, চোখ মুছলাম ভালো করে। ঘুমের ঘোর, কিন্তু তা বলে তো মনে হলো না। আমি ঘুম ভেঙে স্পষ্টই দেখেছি ও পুতুলটা কি একটা করতে যাচ্ছিল। আমার সারা পেয়ে সামলে নিয়েছে। সমস্ত শরীর যেন অবশ আর ভারী। ঘুমের ঘোর ভালো কাটেনি তখন। রাস্তাতে হাঁটবার ইচ্ছেও নেই মোটে। আবার সেই বেঞ্চিখানাতে শুয়ে পড়লাম। শোয়া মাত্র আবার কখন ঘুমিয়ে পড়েছি জানি না। ঘুম আসবার পূর্ব পর্যন্ত একটা কৌতূহল আমার মনে বারবার উঁকি দিয়েছে, পুতুলটা কি করতে যাচ্ছিল ওখানে। আমার ঘুম ভেঙে উঠে দেখতে কি করতে করতেও সামলে গেল। অনেক রাতের ঠান্ডা ফিরফিরে হাওয়ায় আমি গাঢ় ঘুমে অচেতন হয়ে পড়লাম। আবার যখন ঘুম ভাঙলো তখন চাঁদ ঢলে পড়েছে পশ্চিম আকাশের গাছপালার পেছনে। ফুটফুট করছে জ্যোৎস্না। তবে পশ্চিম দিক থেকে লম্বা লম্বা গাছের ছায়া পড়েছে ফুলের ক্ষেতে, অগাছার জঙ্গলে। ঘুম ভেঙে উঠেই আমার মনে হলো আমি প্রথম যখন এ বাগানে ঢুকি তখন বাগানে যা ছিল এখন তা নেই। কোথায় কি একটা পরিবর্তন হয়ে গিয়েছে বাগানে। ঘুমের ঘোর যতই ভাঙতে লাগলো আমার মনে ধারণা ততই বদ্ধমূল হতে লাগলো। আগে যা ছিল তা এখন যেন নেই, কি একটা বদলে গিয়েছে, অথচ কি সেটাও বুঝতে পারছি না। কি বদলালো, কোথায় বা বদলালো? হঠাৎ আমার চোখ পড়লো সামনে। চোখ ভালো করে মুছলাম। পরিবর্তন ওখানেই হয়েছে। আগে যা ছিল এখন তা নেই। কিন্তু কি পরিবর্তন, কি বদলে গেল? 1 মিনিট কি 1.5 মিনিট কেটেই গেল ভাবতে ভাবতে। সঙ্গে সঙ্গে সারা দেহ বিদ্যুতের স্রোতের মতো বয়ে গিয়ে আমাকে সম্পূর্ণ আড়ষ্ট ও অবশ করে দিয়ে আসল সত্যটি আমার চোখের সামনে ফুটে উঠল। হ্যাঁ, ওই উচ্চ বেদিকার উপর বসানো সেই অপসরী পুতুলটা কোথায় গেল? বেদিটা তো খালি পড়ে আছে, পুতুলটাও নেই। প্রথমটা যেন বিশ্বাস হলো না। সত্যি কি ওখানে অপসরী মূর্তিটা ছিল? অন্য জায়গায় ছিল হয়তো, আমি ভুল দেখেছিলাম। তা কি কখনো হয়? পাথরের অত বড় পুতুলটা গভীর রাত্রে কে নিয়ে যাবে? হ্যাঁ, আমারই ভুল। কিন্তু এই অপসরী মূর্তি তো অন্যদিকে চেয়ে কি একটা করতে যাচ্ছিল। আমি ঘুম ভেঙে দেখেছিলাম এই বেদিকার ওপরেই সেই পুতুলটা ছিল। বেশ মনে আছে, প্রথমেই বেঞ্চিতে শুয়ে পুতুলটা প্রথম আমার চোখেই পড়েছিল। আমার দিকে ওর পাশ ফেরানো ছিল। এটাও ভেবেছিলাম, আমার মনে আছে এখনো, যদিও
যে এ ধরনের পুতুল কি ইটালি থেকে আসে, না এদেশেই তৈরি হয়। এত সব একেবারে ভুল হয়ে যাবে। কিন্তু তা যদি না হয় তবে সে অপ্সরী মূর্তি বা যাবে কোথায়? এত রাত্রে কে উঠিয়ে নিয়ে গেল মূর্তিটা? চোরে নিয়ে গেল? তাই যদি হয়, এতকাল এ বাগান অরক্ষিত ভাবে পড়ে আছে, এতদিন কেউ চুরি করলো না, আর আজ একজন জল জ্যান্ত মানুষ শুয়ে আছে সামনের বেঞ্চিতে, চোর এসে এত বড় ভারী মূর্তিটা চুরি করে নিয়ে যাবে? না, তাও সম্ভব বলে মনে হয় না। কেন জানি না আমার কেমন ভয় হলো। গা ছমছম করতে লাগলো। রাত আর বেশি নেই, এ বাগানে শুয়ে থাকার দরকার আর নেই। আস্তে আস্তে কলকাতা মুখো হাঁটা দিই। যেমন এ কথা মনে আসা অমনি আমি বেঞ্চি থেকে উঠে পড়লাম। পুকুরের ঘাটে নেমে চোখে মুখে জল দিয়ে নেব বলে ঘাটের দিকে যাচ্ছি, ঠিক ঠিক এমন সময় আবার অবাক হয়ে দাঁড়িয়ে রইলাম। বাঁধা ঘাটের ঠিক ওপরেই আমলকি তলায় যে স্ট্যাচুটা ছিল সেটাই বা কই? সেটার হাত ভাঙা ছিল বলে আমার আরো বেশি করে দৃষ্টি আকর্ষণ করেছিল। ওই তো, ওই তো তার শূন্য বেদিটা পড়ে আছে। মনে কেমন সন্দেহ হলো। বাগানের চারদিকে চেয়ে চেয়ে দেখলাম কত পুতুল ছিল এখানে ওখানে, বনের ঝোপের মধ্যে, আড়ালে আড়ালে। সাদা পাথরের পুতুলগুলো ফুটফুটে জ্যোৎস্নায় ঝকঝক করছিল। এখানে তেমনি সাদা জ্যোৎস্না বাগানে সর্বত্র। কিন্তু কই সে অপ্সরী পুতুলগুলো? একটাও তো নেই। এক রাত্রি কি বাগানের সব পুতুল চুরি হয়ে গেল? এই রাত্রিটার জন্য কি চোরেরা ওঁত পেতে বসেছিল? আশ্চর্য! বোকার মতো চারদিক চেয়ে চেয়ে দেখতে লাগলাম। এতক্ষণে বুঝলাম, ঘুম ভেঙে উঠে যে ভাবছিলাম বাগানের কোথায় কি পরিবর্তন হয়েছে, সে হলো এই পরিবর্তন। বাগানময় এই মস্ত পরিবর্তনটা সাধিত হয়েছে আমার ঘুমের মধ্যেই। ততক্ষণে পায়ে পায়ে আমি গিয়ে পুকুরের বাঁধা ঘাটের উপরটাতে দাঁড়িয়েছি। হঠাৎ পুকুরের জলের দিকে চাইতে আমার কেমন যেন হয়ে গেল। সারা শরীর দোল দিয়ে উঠল ভয়, বিস্ময়। বাগানের সব অপ্সরী পুতুলগুলো জলে নেমে সাঁতার দিচ্ছে। হ্যাঁ, দিব্যি সাঁতার দিচ্ছে, এপার থেকে ওপার যাচ্ছে। কিন্তু একটা জিনিস আমি স্পষ্ট দেখতে পেলাম, সেগুলো জীবন্ত হয়ে ওঠেনি, আড়ষ্টভাবেই পুতুল রূপেই সাঁতার দিচ্ছে। এইখানে আমাদের মধ্যে বন্ধুকে কে প্রশ্ন করলো, আপনি স্পষ্ট দেখতে পেলেন? অধ্যাপক বন্ধুটি আমাদের মুখের দিকে চেয়ে বললেন, অনেক দিনের কথা হয়ে গেল বটে, কিন্তু আমি আজও ভুলিনি সে রাত্রের কথা। সে দৃশ্য আজও আমার চোখের সামনে। মাঝে মাঝে যেন দেখি। বিশ্বাস করা না করা অবশ্যই আপনাদের ইচ্ছে, আমি কাউকে বলিও নি বিশ্বাস করতে। আমি বললাম, সিদ্ধি টিদ্ধি খেয়েছিলেন বুঝি বন্ধুর বাড়ি বেলঘরিয়াতে? আমি ওসব তখন ছুতাম না, এখনো তাই। বিশ্বাস করুন এ কথাটা। সকলের ঊর্ধ্ব নিঃশ্বাসে শুনছিলাম। আমরা বললাম, তারপর? বন্ধু বলতে আরম্ভ করলেন আবার, তারপর চুপ করে দাঁড়িয়ে রইলাম এক দৃষ্টে সেদিকে চেয়ে। মনে হলো আমি পাগল হয়ে গেছি, কিংবা আমার কোনো শক্ত রোগ হয়েছে। যা দেখছি এসব কি! বেশ মনে আছে, পশ্চিম দিকের পাঁচিলের গায়ে একটা তাল কি নারকেল গাছ ছিল। চাঁদ তখন গাছটার ঝাঁকড়া মাথার ঠিক আড়ালে। সে ছবিটা বেশ মনে আছে আমার। আবার তখনই চোখ নামিয়ে পুকুরের দিকে চাইলাম। সেখানে সেই অদ্ভুত অস্বাভাবিক দৃশ্য। সব সাদা সাদা বড় মর্মর মূর্তিগুলো জীবন্তের মতো জলকেলি করছে পুকুরের জলে। আমার মাথা ঘুরে গেল যেন। নিজের ওপর কেমন একটা অবিশ্বাস হলো। সেখান থেকে মারলাম টেনে এক ছুট, একেবারে সোজা দৌড় দিয়ে ফটকের কাছে এসে পৌঁছালাম। এসে যখন পৌঁছেছি তখন আমার মনে হলো, অবশ্য হলো করে বলতে পারবো না সত্য কিনা, তবে আমার মনে হলো যেন অনেকগুলো মেঘ খিলখিল করে হাসছে একযোগে। হাসির একটা ঢেউ যেন আমার কানে এসে পৌঁছালো। পরক্ষণেই আমি একেবারে ব্যারাকপুর ট্রাঙ্ক রোডের ওপরে এসে পড়লাম। এবারে আপনারা যা প্রশ্ন করবেন তা আমি জানি, সেখানে আর গিয়েছিলাম কিনা। পরদিনই গিয়েছিলাম, একা নয়, তিনটে বন্ধু সঙ্গে করে।
গিয়ে দেখলাম পুরনো ভাঙা বাগান বাড়ি, অগাছা জঙ্গলে ভরা ফুলের ক্ষেত, কতগুলো হাত ভাঙা নাক ভাঙা অপসরে পুতুল, এদিকে ওদিকে অঙ্গলের আড়ালে পাথরের বেদির ওপর দাঁড় করানো। কোথাও কোনো দিকে অস্বাভাবিকতার কোনো চিহ্ন নেই। হঠাৎ আমার এক বন্ধু আমাকে ডাক দিল। ঘাটের ওপরে আমলকি তলায় যে হাত ভাঙা পুতুলটা দাঁড়িয়ে আছে, একটা মোটা বিছুটি লতা মাটি থেকে গজিয়ে উঠে সেটা দুখানা পা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে। অন্তত 1 বছরের পুরনো লতা। গত বর্ষায় এই বিছুটি লতা গজিয়ে উঠেছিল এমনও মনে হয়। লতাটার কোথাও ছেঁড়া নেই। ভালো করে পরীক্ষা করে দেখলাম, না, কোথাও ছেঁড়া নেই লতাটা। অথচ আমি হলপ করে বলতে পারি এই পুতুলটা কাল জলে নেমেছিল। অন্তত এই বেদিটা আমি কাল খালি দেখেছি। এই এই ঘাটের ধারেই তো দাঁড়িয়েছিলাম। বন্ধুরা বললেন, তাহলে বিছুটি লতা এমন করে থাকে কি করে? এই জড়ানো তো 1 বছরের জড়ানো, রাতারাতি তো গাছটা গজায়নি। ওদের ওদের যুক্তিটা অকাট্য। কি উত্তর দেবো ওদের? আমার নিজেরই যখন ক্রমশ অবিশ্বাস হচ্ছে আমার নিজের ওপর।